আসসালামু আলাইকুম। আরও একটা ম্যাচ সিলেটকে পারভেজ হোসেন ইমনের ব্যাটের উপর ভর করতে হয়েছে এবং ৪ নম্বরে নামা পারভেজ হোসেন ইমনের ব্যাটের উপর ভর করতে হয়েছে। যারা অনফিল্ডের ভিডিও নিয়মিতভাবে দেখেন তারা জানবেন যে সিলেটের টিমটা যখন আমরা বিশ্লেষণ করছিলাম তখন এই কথাটাই বলেছিলাম যে পারভেজ ইমন এই বিপিএলের ৪ নম্বর পজিশনেই হয়তোবা তিনি ব্যাটিং করবেন, কারণ ন্যাশনাল টিমের প্রেক্ষাপটে আমরা কিন্তু দেখেছি যে আয়ারল্যান্ডের সঙ্গে লাস্ট টি-20 ম্যাচে পারভেজ ইমনকে 4-এ ব্যাটিং করানো হয়েছে এবং এর আগে যখন ইন্ডিয়ার এগেনস্টে পারভেজ ইমন 4-এ ব্যাটিং করতে নেমেছিলেন এশিয়া কাপে, ওই সময়টাতে তিনি কিন্তু স্পিনের এগেনস্টে বেশ ভালো ডমিনেট করার চেষ্টা করেছিলেন। যদিও ইনিংসটাকে লম্বা করতে পারেন না, একজন ব্যাটসম্যান আউট হয়ে যেতেই পারেন, তবে পুরাতন বলে এবং 4 নম্বর পজিশনে মিড ওভার্সে বাউন্ডারি মারার যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা বিবেচনা করলে পারভেজ হোসেন ইমন কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারে একটা ভালো জায়গা পেতে পারেন এবং সেই চিন্তা ভাবনার জায়গা থেকেই আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছিল টুর্নামেন্ট শুরুর আগেই যে এই বিপিএলে পারভেজ হোসেন ইমন হয়তোবা 4 নম্বর পজিশনে ব্যাটিং করবে। আমি এক্সপেক্ট করছিলাম যে মেহেদী হাসান মিরাজকে হয়তোবা সিলেট ওপেনিং করাবে, বা মিরাজ যেহেতু ক্যাপ্টেন সিলেট টিমের, তিনি হয়তোবা ওপেনিং পজিশনে নামবেন, কারণ মিরাজের কাছ থেকে আমরা সর্বোচ্চ সংখ্যক প্রোডাক্টিভিটি এর আগে বিপিএলের মঞ্চে অ্যাজ অ্যান ওপেনারই দেখতে পেয়েছি। দেখেন, ওপেনিংয়ে ব্যাটিং করাটা আর টি-20 ক্রিকেটে মিড ওভার্সে ব্যাটিং করাটা কিন্তু সম্পূর্ণ বিপরীত জিনিস। এখন এই জায়গাটায় পারভেজ হোসেন ইমনের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে মিড ওভার্সে তিনি বাউন্ডারি মারতে পারেন। এখন ন্যাশনাল টিমে যদি আমরা চিন্তা করি, সাইফ হাসান ওপেনিংয়ে ভালো করছেন, তানজিদ তামিম তো ওপেনিংই করবেন, লিটন কুমার দাস সেই জায়গাটায় আছেন। এখন পারভেজ হোসেন ইমনের মতো একজন স্পিন ডমিনেট করা প্লেয়ার, তাকে আপনি আসলে কোথায় ব্যবহার করাবেন, সেই জায়গাটা একটা প্রশ্নের জায়গাটা ছিল। টি-20 ক্রিকেট একটা সেঞ্চুরিও তিনি মেরেছেন সংযুক্ত আরব আমিরাতের সাথে, বাট আলটিমেটলি সাইফ হাসান যখন থেকে ভালো পারফর্ম করা শুরু করেছেন টিমে এসে, পারভেজ ইমনকে আসলে জায়গা দেওয়ার ওই অপরচুনিটি বা ওই স্কোপটা পাওয়া যাচ্ছিল না। আমার কাছে মনে হয় যে এটা একটা হোমওয়ার্কই আছে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের টিম ম্যানেজমেন্টের, এবং সেই অনুযায়ী হয়তো বা ইমনকে এরকম কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং ইমনও হয়তো বা সেভাবে নিজে প্ল্যান করেছেন যে ঠিক আছে, তাহলে 4 নম্বর পজিশনটাই ওয়াই আমি ট্রাই করব না। আমি ইমনকে কিন্তু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, যেটা 50 ওভার্সের ফরম্যাট, সেখানে কিন্তু একটু 3-4-এর দিকেই ব্যাটিং করতে দেখেছি, বিশেষ করে প্রাইম ব্যাংকের হয়ে যে সিজনটা ইমন বেশ ভালো রান করলেন, ওই সিজনটাতেও কিন্তু মিডল অর্ডারে তাকে ব্যাটিং করতে দেখেছি। স্পিনটা খুব ভালো খেলতে পারেন, স্পিনের সুইপ শটটা খুব ভালো করতে পারেন। সত্যি কথা বলতে আমাদের দেশে মিডল অর্ডার পজিশনে যে সমস্ত ব্যাটাররা সাম্প্রতিক সময় ব্যাটিং করেছেন, বলতে খুব খারাপ শোনায়, কিন্তু স্পিনের এগেনস্টে বা কোয়ালিটি স্পিনের এগেনস্টে কাপাকাপি করতে আসলে দেখা যায়। মানে ঠিক আছে, একটা ব্যাটসম্যান শট খেলতে গিয়ে পারছেন না, বা কোনো একটা অনেক গিভেন ডে হয়তো বা শট খেলতে গিয়ে হচ্ছে না, সেটা দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, কিন্তু স্পিনের এগেনস্টে সত্যিকারের অর্থে বা কোয়ালিটি স্পিনের এগেনস্টে কাপাকাপিই করতে দেখেছি সাম্প্রতিক সময় আমাদের দেশের ব্যাটসম্যানদেরকে। সেই জায়গা থেকে মিডল ওভার্সগুলোতে বাউন্ডারি মারার ব্যাটারের জায়গাটা আসলে আমাদের এখানে তাওহিদ হৃদয় ছাড়া বিকল্প অপশনের জায়গাটা নাই। সাব্বির রহমান ভালো করেছেন, ইম্প্যাক্ট ইনিংস খেলেছেন। আমি জানি না এই ইম্প্যাক্ট ইনিংসগুলো আসলে সিলেক্টরদের নজরে কাড়বে কিনা। ইমন কিন্তু পরপর 2 ম্যাচে এই 4 নম্বর পজিশনে 50 মারলেন এবং সিলেটের পক্ষে ম্যাচটা জয়লাভ করালেন। এর আগের ম্যাচটা আনফর্চুনেটলি তার দল জয়ী হতে পারে নাই, বাট এই ম্যাচটা কিন্তু সিলেট জয়ী হয়েছে। এবং স্পিনের এগেনস্টে বিশেষ করে আমি বলবো যে স্লক সুইপগুলো বেশ ভালো, বেশ কার্যকরী। আরেকটা বিষয় ভালো লেগেছে, আউটসাইড অফ স্টাম্প একটা বল দেখছিলাম, ইমন একটা স্কোয়াড ড্রাইভ করেছিলেন, মানে যেটাকে আমরা বলি হ্যামার টুয়ার্ডস কাভার, সেটাও অফসাইডের বল টেনে লেগ সাইডে খেলেন নাই, ইট ওয়াজ গুড টু সি, সেই জায়গাটাও ভালো করেছেন। জাহির খান, আমার কাছে মনে হয় যে নোয়াখালীর ওই টিমটার মধ্যে আপনি যদি কোয়ালিটি বোলার চিন্তা করেন, জাহির খান ওয়াজ দ্য মোস্ট কোয়ালিটি বোলার। এখন ওই কোয়ালিটি বোলারের এগেনস্টেও কিন্তু পারভেজ ইমন একটা ছক্কা মেরেছেন, একটা 4 মেরেছেন, এবং সবগুলো কিন্তু পাওয়ার প্লের পর। সো সব কিছু বিবেচনায় আমি বলবো যে ইমনকে তো আমরা পাওয়ার প্লেতে দেখেছি যে নতুন বলার এগেনস্টে, হ্যাঁ পাওয়ার প্লেতেই রান করে তিনি আলটিমেটলি ন্যাশনাল টিমের হিটও হয়েছেন, কিন্তু পাওয়ার প্লের সময়টাতেও তাকে কিন্তু স্পিনের এগেনস্টে ডমিনেট করতে দেখা গেছে, এবং স্পিনটা যেহেতু মিড ওভার্স ফেজটাতে অনেক বেশি মাত্রায় আসে, বা মিড ওভার্স ফেজটাতে স্পিনের এগেনস্টে ডমিনেট করাটা অনেক বেশি মাত্রায় প্রয়োজনীয় হয়ে যায়। সো ওই ডিমান্ড অনুযায়ী পারভেজ হোসেন ইমনকে 4 নম্বর পজিশনে ট্রাই করানো হচ্ছে, এবং সিলেটের ম্যানেজমেন্টও আমার কাছে মনে হয় যে সেই জায়গাটায় পারভেজ ইমনের কাছ থেকে বেস্ট আউটপুটটা নিতে চাচ্ছে। সো ফার আমার কাছে মনে হয় যে পারভেজ ইমন সেই আউটপুটটা দিতে পারছেন বেশ ভালো, এবং স্পিনার এগেনস্টে আমি আবারও বলবো যে কাপাকাপির জায়গাটা সেটা তার মধ্যে নাই, ভালো ডমিনেট করতে পারেন, পেসও বেশ ভালো খেলছেন বা খেলেছেন। যদিও আমি বলবো না যে নোয়াখালী টিমের যে পেস বোলাররা আছেন বা যে সমস্ত পেস বোলাররা মিড ওভার্সে অপারেট করেছেন সেটা কোয়ালিটি বোলিং অ্যাটাক। হ্যাঁ, একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে
যেহেতু পারভেজ ইমন ব্যাটিং করছিলেন, মাজ সাদাকাতকে তারা কিন্তু বোলিং করায় নাই। ওই সময়টা সাব্বির হোসেনকে বোলিং করিয়েছে। সাব্বির হোসেন বোলিং করেছেন, 3 ওভারে 29 রান দিয়েছে। এই ছোট ছোট ফ্যাক্টরগুলো কিন্তু একটা ম্যাচের অনেক কিছু চেঞ্জ করে ফেলে। সেই পরিবর্তনটাই কিন্তু আসলে হয়েছে এবং আলটিমেটলি সিলেক্ট রেজাল্ট পেয়েছে। আরেকজনের কথা বলবো, খালেদ আহমেদ। টি-20 ক্রিকেটে খুবই আন্ডাররেটেড বোলার। সাম্প্রতিক সময় টি-20-র প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে ইমপ্রুভড বোলারটার নাম খালেদ আহমেদ। আজকেও তিনি 4 উইকেট পেয়েছেন, সেটা আমরা দেখতে পেয়েছি। বাট খালেদ আহমেদ খুব বেশি আন্ডাররেটেড থাকেন। আমি খালেদ আহমেদকে নিয়ে আলাদা একটা বিশ্লেষণ করব। সব কিছু মিলিয়ে সিলেটবাসী তাদের ঘরের মাঠে জয় পেয়েছে, ইটস গুড টু সি। তারপরও আমার কাছে মনে হয় যে টুর্নামেন্ট যত যাবে, যত আগাবে, এই টিমটার কম্বিনেশনটা কিভাবে দাঁড়াবে বা কিভাবে সামনে তারা এগিয়ে যাবে, সে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। কে কোন পজিশনে আসলে ব্যাটিং করবেন, টপ অর্ডারের কাছ থেকে কতটুকু রান পাওয়া যাচ্ছে সেটা একটা প্রসঙ্গ। মিডল অর্ডারের পজিশনের ওই জায়গা থেকে বা লোয়ার মিডল অর্ডার থেকে আসলে কতটুকু সাপোর্ট তারা পাচ্ছেন, কতটুকু সাপোর্ট তারা অদূর ভবিষ্যতে পেতে পারেন, সেটাও একটা প্রসঙ্গের জায়গা। ইমন 2টা ম্যাচ রান করেছেন, যদি একটা ম্যাচে তিনি আলটিমেটলি রান করতে না পারেন, হুইল টেক ওভার, সেটাও একটা প্রসঙ্গের জায়গা। নোয়াখালী টিমটাকে নিয়ে বলবো যে নোয়াখালী টিমের আসলে কম্বিনেশন, প্রপার কম্বিনেশন বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে না। এবং ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে হাবিবুর রহমান সোহান। তাকে তার উইকেটের ভ্যালুটা বুঝতে হবে। তিনি কুয়েতে যে ধরনের উইকেটে খেলে এসেছেন, ব্যাটিং প্যারাডাইস, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, ওই জায়গার খেলার ধরনটা একরকম। বিপিএলের মঞ্চে এই জায়গায় একটু ট্রিকি ওয়েতে ব্যাটিং করতে হয়, সেই অ্যাডজাস্টমেন্টটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই গুরুত্বপূর্ণ অ্যাডজাস্টমেন্টটা করতে শিখতে হবে। এই কারণেই যেটা দেখা যায় যে আপনি চিন্তা করবেন, সৌম্য সরকারের মতো ক্রিকেটাররা ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকসেসফুল, বিপিএলে খুব বেশি সাকসেসফুল হতে পারেন নাই। অন্যদিকে নাইম শেখ বিপিএল প্যাটার্নের খেলাটা তিনি বেটার জানেন বা বেটার দেখেছেন, যদিও প্রথম ম্যাচে রান পান নাই। বাট আই এম প্রিটি মাচ শিওর যে বিপিএলে আপনি এই বিপিএলও চিন্তা করলে নাইম শেখ টপ স্কোরারদের মধ্যেই একজন থাকবেন, 1 থেকে 5-এর মধ্যেই থাকবেন। কারণ এই টাইপের কন্ডিশনে কীভাবে খেলতে হয় সেটা তারা খুব ভালো মতো জানেন। সো ওই যে অ্যাডজাস্টমেন্টটা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে আপনি এই কন্ডিশনগুলোতে কীভাবে অ্যাডজাস্ট করবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।